হিন্দু হিন্দু ভাই ভাই তেলের দামে লোটা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই তবুও আধারে ফাইন খাই। হিন্দু হিন্দু ভাই ভাই পূর্ণ বাঙালি মন্ত্রী চাই। তৃণমূলের তরফে এবার এই হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার পড়ল শ্রীরামপুরে তৃণমূল আইটি সেলের তরফে। কি বলছেন তৃণমূলের আইটি নেতারা? দেখুন, হিন্দু হিন্দু ভাই ভাই তেলের দামে লোটা চাই, বা হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের লাইনে দাঁড়াতে চাই, গ্যাসের দাম বাড়াতে চাই। তো বিজেপির যে হিন্দুত্ববাদী, যে শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু করছে, বা শুভেন্দু অধিকারীর দল যে হিন্দু হিন্দু বলছে, যে হিন্দুরাই সব, হিন্দুরাই আমাদের সমস্ত কিছু, তো তার জন্য আমাদের এই পোস্টার, আমাদের তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে আমরা কালকে সারা শহর জুড়ে আমাদের আইটি সেলের কর্মীরা আমরা পোস্টার লাগিয়েছি, ব্যানার লাগিয়েছি। যে এটার কারণটা কী? কারণটা হচ্ছে যে বিজেপি বলছে যে হিন্দুরাই আমাদের সব, এটা কিন্তু পুরোটাই আমরা বলছি যে এটা শুধুমাত্র বিজেপির নির্বাচনী কৌশল ছাড়া আর কিছুই নয়। আরে হিন্দু, যদি আপনাদের এতই হিন্দু প্রেম থাকে, সব হিন্দু তো আর আদানি আম্বানির মতো বড় লোক নয়, কিছু হিন্দু তো দরিদ্র আছে, মানে ভারতবর্ষের বেশিরভাগ হিন্দু দরিদ্র। তো সেই সব হিন্দুদের কি হবে যারা আজকে গ্যাসের দাম যেটা 1000 টাকা হয়ে গেছে, যে পেট্রোলের দাম যে গত 1 বছর 1.5 বছর ধরে 100 টাকার ওপরে, তার কি হবে? সেই হিন্দুদের কি হবে? অর্থাৎ বুঝতে হবে যে বিজেপির হিন্দুত্ব প্রেম, যে হিন্দু হিন্দু মেরে হিন্দু প্রেম, সেটা শুধুমাত্র বিজেপির ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। এবং বিশ্বাস করুন, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে ভারতবর্ষের না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান কেউ দুঃখে নেই। দুঃখে আছে কে? দুঃখে আছে ভারতবর্ষের সাধারণ মানুষ, দরিদ্র মানুষরা দুঃখে আছে। তার একটাই কারণ যে বিজেপির যে শাসন, নরেন্দ্র মোদীর যে শাসন, তার ফলে ভারতবর্ষের নাভিশ্বাস উঠে গেছে ভারতবর্ষের মানুষের। বিভিন্ন জায়গায় বিজেপি এই পোস্টার দেখা যাচ্ছে, তার পাল্টা কে পোস্টার বলে চলে? দেখুন, পাল্টা বলে কিছু নেই, ভারতবর্ষের সাধারণ মানুষ জানে। আমরা পোস্টার যদি নাও লাগাই, তাও ভারতবর্ষের সাধারণ মানুষরা 1000 টাকা দিয়ে গ্যাস কিনছে, বা তেলের পেট্রোল কিনছে দামে বেশি। তো তার জন্য আমাদের এই এই কর্মকাণ্ড আমরা সারা শহর জুড়ে ব্যানার লাগিয়েছি, এবং আগামী দিনে সারা রাজ্য জুড়ে এই ব্যানার পড়বে, এবং সাধারণ মানুষ জাগবে। 2026 সালে সেই ফল বিজেপি পাবে। এদিন সপ্তগ্রাম বিধানসভা এলাকার গোস্বামী মালিপাড়া এলাকায় সপ্তগ্রাম বিজেপি মণ্ডল 1-এর সভাপতি অর্ঘ্য চক্রবর্তীর নেতৃত্বে দেয়াল লিখন হলো হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই। কি বলছেন অর্ঘ্য চক্রবর্তী? অন্যদিকে কি বলছেন তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, আমরা শুনে নেব। দেখুন, সনাতনীরা আজকের দিনে যে জেগে উঠেছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন ধরে সনাতনীরা ঘুমিয়ে ছিল। তাই হিন্দুত্ব বোধের যে জাগরণ ঘটেছে, এটা আগামী দিনে হিন্দুদের জন্য একটা বড় জায়গা, এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একটা বড় সুযোগ। কারণ আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে যেভাবে জেহাদি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বাসে ট্রেনে যেভাবে মহিলারা নিগৃহীত হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, সেই বাংলাদেশ, যেটা একসময় ভারতেরই অংশ ছিল, সেখানে দেশ যখন স্বাধীন হয় হিন্দুর সংখ্যা ছিল 34%, আজকের দিনে দাঁড়িয়েছে 4%। সেখানে যেভাবে হিন্দুদেরকে নিপীড়িত, অত্যাচারিত হতে হচ্ছে, সেইটা দেখে পশ্চিমবঙ্গে হিন্দুদের, সনাতনীদের কিন্তু শিক্ষা নেওয়ার সময় হয়ে গেছে, না হলে তাদের ভবিষ্যৎ আগামী দিনে প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। হুগলির ফুরফুরাতে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং ইফতার পার্টিতে যোগ দিয়েছেন, এটাকে নিয়ে কি? মুখ্যমন্ত্রী নিজস্ব ব্যক্তিগত বিষয় আছেন, উনি কোথায় যাবেন না যাবেন, কিন্তু তবু ওনাকে একটা বিষয় আমরা বার্তা দিতে চাই পরিষ্কারভাবে, যে উনি ওনার ব্যক্তিগত অভিমত পোষণ করে যেখানে খুশি যান, তা নিয়ে আমাদের কোনো অভিমত নেই। কিন্তু উনি যেভাবে হিন্দুদের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অবমাননা করেছেন, তাতে কিন্তু আগামী দিনে সনাতনীরা যেভাবে জেগেছে এবং সনাতনীদের বাবা ভেগে যেভাবে আঘাত লেগেছে, তাতেই কিন্তু এই বার্তা পরিষ্কার যে উনি শুধুমাত্র একটা সাম্প্রদায়িক তোষণ নীতি অবলম্বন করে চলছেন। দেখুন, প্রথমত বলি, এমন একটা দলের সম্বন্ধে আপনারা বলছেন যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে মানে না, জানে না, যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, ভারতবর্ষের সংবিধানে কথা যারা শোনে না, তাদের মুখ থেকে এসব কথা শোনা স্বাভাবিক। আর একটা কথা বলি, যে এরা যে বাংলা দখলের যে স্বপ্ন, বিগত দিনে দেখা গেছে, আমরা 2021-এ দেখেছি যে ভারতবর্ষে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামিয়েছিল, তাদের তাবর তাবর নেতা নামিয়েছিল, এবং মোদী, অমিত শাহ এরা
সারা বাংলা জুড়ে তারা বিভিন্ন রকমের প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টার মধ্য দিয়ে বাংলা যে দখলের যে স্বপ্ন দেখেছিল, বাংলার মানুষ সোজরে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হিন্দুরা মুসলমানের ঈদ উৎসবে সামিল হয়, মুসলিমরা হিন্দুদের দুর্গা পুজোয় সামিল হয়। সুতরাং এখানে হচ্ছে আমরা দেখেছি সর্বধর্মের মানুষের যে আমাদের যে বাংলা, সেই বাংলাকে বাংলার মানুষ সম্মান জানায়। যারা সেই সম্মান দেয় না, আগামী 2026-এ যারা বাংলা দখলের স্বপ্ন দেখছে তাদেরকে আবার সোজরে বাংলার মানুষ থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে যে বাংলায় ওরকম যে সাম্প্রদায়িক যে আমাদের যে দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা এবং তারা যে ধর্ম নিয়ে রাজনীতি বাংলার বুকে চলেন। নিত্যদিন চাঙড় ভেঙে পড়ায় এক এক দিন এক একটা ক্লাস হচ্ছে, বন্ধ থাকছে অনেক ক্লাস। ঘটনাটি চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের। এটা মানছেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা কস্তুরী রায়, মেনে নিচ্ছেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। এদিনও চাঙড় ভেঙে পড়ায় বিক্ষোভ দেখায় এসএফআইয়ের ছাত্র সংগঠন। কি বলছেন এসএফআইয়ের ছাত্র সংগঠনের নেতারা, কি বলছেন অরবিন্দ স্কুলের প্রধান শিক্ষিকা কস্তুরী রায়, বা কি বলছেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, বা স্থানীয় ব্যবসাদাররা বা ছাত্রদের অভিভাবকরা, আমরা শুনে নেব। সব খসে খসে পড়ে যায়, কেউ খসে পড়েছে, আগে কেউ ছিল না, নাহলে সেও শেষ হয়ে গেছে। এই জন্য কর্পোরেশনকে কতবার বলা, তুমি পয়সা করি দেবে, সবটাই পুরোবে, আর কাজের বেলা কিছু করবে না। আমরা কি চাইবো? আমরা চাইছি সারাই হোক। এটা বহুদিন ধরে কর্পোরেশন থেকে ছুটি দিচ্ছে, সপ্তাহে একদিন করে ছুটি দেওয়া হচ্ছে। ছুটিটা যে কাজে লাগালো না, সেটাই আমরা শুনে অবাক হয়ে যাচ্ছি। স্যারেরা পর্যন্ত বলছে যে আমাদের ছুটিগুলো বেকার দেওয়া হচ্ছে, এতে ছেলে মেয়েদের পড়াশোনাতে হ্যাম্পার হচ্ছেই। কিন্তু এইটা বলবার জন্য কাকে বলা হবে? কর্পোরেশনের তো কোনো হেলদোলই নেই, নামেই খালি প্রতিদিন ছুটি দেওয়া হচ্ছে, এই ক্লাস ওই ক্লাস এই ক্লাস। আর বটগাছ ভেঙে বেরিয়ে যাওয়া অবস্থা হয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে পারে। ওনাদের তো কোনো দায় নেই, যত রাজ্যের গার্জেনদের চিন্তা মাথায়, পাঠাই পড়তে স্কুলে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল এটা দরকার পুরো অন্য কোথাও শিফট করে নিয়ে গিয়ে স্কুলটাকে পুরোপুরি ঠিকঠাক করা। গতকাল দেখেছেন যে এই ঐতিহ্যশালী স্কুলেতে চাঙড় ভেঙে পড়ছে, কিন্তু এই স্কুলে কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী অত্যাধিক ফিস নেওয়া হচ্ছে, মাসে 250 টাকা, এবং সেটা বছরের শেষে দাঁড়িয়ে যাচ্ছে 3000 টাকার অধিক। কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী 240 টাকার বেশি কোনো স্কুলে ফিস নেওয়া যায় না বছর পিছু। তা সত্ত্বেও দাঁড়িয়ে এখানে 250 টাকার করে প্রতি মাসে ফিস নেওয়া হচ্ছে, যা বছরের শেষে দেখা যাচ্ছে 3000। কিন্তু তা সত্ত্বেও চাঙড় ভেঙে পড়ছে, ছাত্ররা বিপদের মুখে রয়েছে, এবং এই সম্পূর্ণ টাকা নেওয়া হচ্ছে কর্পোরেশনের অঙ্গুলি হেলন এবং নির্দেশের ভিত্তিতে। আমরা সেই জন্য আজকে বডি ভাইয়ের কাছে এসেছিলাম যে এই ঘটনা কেন ঘটছে। উনি ওনার নিরুপায় অবস্থার কথা জানিয়েছেন। ভয়ঙ্কর ব্যাপার, এই একটা ঐতিহ্যশালী স্কুলে গত 10 বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না। শুধু নিয়োগ হচ্ছে না, টেম্পোরারি টিচার নিয়োগ করতে হচ্ছে, তারা তো সেই মাইনে পাচ্ছেই, তার কোনো সিকিউরিটি নেই। এবং এই সিকিউরিটিহীনভাবে টিচাররা এখানে পড়াশোনা করাচ্ছে ডেডিকেটেডলি। এবং আপনারা আজকে দেখেছেন, ওই একটা কথা আছে না, বাংলায় প্রবাদ আছে, চাপেতে বাপও কথা বলে। আজকে আমরা এই কজনে এসেছি ডেপুটেশন দিতে, রামবাবুর ঘুম উড়ে গেছে। আজকে উনি এখানে ফোন করে বলছেন কি কি করতে হবে বলুন দিদিভাইকে। এতদিন কেন করেননি রামবাবুরা? আমরা প্রশ্ন করতে চাই। আজকে বর্দি ভাইয়ের কাছে এসেছি, বর্দি ভাই নিরুপায় তার তথ্য জানিয়েছেন। আগামী দিনে কর্পোরেশনে যাব, রামবাবুকে বলবো প্রস্তুত থাকুন, উত্তর দিতে আপনাকে হবে। এবং এই ঐতিহ্যশালী স্কুলের ঐতিহ্য কি করে বজায় রাখতে হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন জানি। তো সুতরাং এটাও কনভেনশনালি চলে আসছে, কারণ এখানে মনে করা হয়েছিল যে যেখানে প্রাইভেট স্কুলে যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেখানে যে পরিষেবাটা দেওয়া হয় এখানে প্রায় সেইভাবেই পরিষেবা দেওয়া হচ্ছে। সুতরাং একটা মিনিমাম টোকেন অ্যামাউন্ট এখানে ডেভেলপমেন্টের জন্য রাখা হয়েছিল। কারণ আমরা যেহেতু ডিআইএস স্কুল নই, সেই জন্য আমরা কিন্তু গভর্নমেন্টের দপ্তর থেকে যা যা সব পাওয়া যায় আর কি, সর্বশিক্ষা অভিযানের যে সমস্ত বিল্ডিং ফান্ড হেন তেন পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা কিচ্ছু পাই না। তার কারণ হচ্ছে আমরা যেহেতু ডিআইএস স্কুল নই।
এমনকি আমাদের বইপত্র পর্যন্ত আমরা ভীষণভাবে আমাদের বেগ পেতে হয়, যেহেতু আমাদের নামটা, আমাদের স্কুলের নামটা এনলিস্টেড নয় ডিআই এর মধ্যে। প্রত্যেকটা ব্যাপারেই আমাদের সংগ্রাম করতে হয় এই জন্য। সেই জন্যে আমাদের তো একটা বিল্ডিংয়ের খরচা রয়েছে, সুতরাং সেটার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট কর্পোরেশন থেকে এটা ঠিক করা হয়েছে, সেটা 100 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে এমনও আমাদের করা হয়, এটা আমি বলে দিই যে ওই 100 টাকাও যদি কেউ দিতে না পারে, আমরা কিন্তু সেটা কনসিডার করি যে ধরুন খুবই তাদের দারিদ্র্য আছে, আর্থিক অসুবিধে আছে, আমাদের কাছে তারা অ্যাপিল করেন, আমার কাছে অ্যাপিল করেন, আমি সঙ্গে সঙ্গে এক্সেপ্ট করে দিই। তবে এখন তো বুঝতেই পারছেন যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কোনো পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্টটা খুব বিঘ্নিত হচ্ছে ইদানিং। তো সেই জন্যে এখন কি হচ্ছে, মিউনিসিপ্যাল আমাদের যে কর্পোরেশনে সেখানেও পার্মানেন্ট স্টাফ এতটাই কমে গেছেন যে এক একজন পার্মানেন্ট স্টাফকে বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে। তার ফলে কিছুটা কাজে হয়তো দেরি হচ্ছে, কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমি পার্টিকুলারলি এই ঘটনাটা নিয়ে বলছি, যে এটা 1 বছর আগে থেকেই আমরা স্কুলে একটা করে ক্লাস আমরা অফ করে দিয়েছি, যেহেতু উপরটা আমাদের ভীষণভাবে বিপজ্জনক হয়ে যাচ্ছে। একটা গাছ গজিয়ে গেছে এবং সেখান থেকে চাঙড় ভেঙে পড়ছে বলে আমি অ্যাজ এ হেডমিস্ট্রেস আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে একটা করে ক্লাস আমাদের অফ করতে হবে, নাহলে উপরে 3 তলায় কোনো ছেলেকে যাতে বসাতে না হয়, কোনো বিপদে যাতে তারা না পড়ে। বেশি ফিজ নেওয়া হচ্ছে কথা না, ট্রাস্টি না করে ফিজটা তো আজ থেকে নয়। অরবিন্দ স্কুলের স্ট্যাটাসটা একটু আদার দেন স্কুল, আর সম্পূর্ণ একটা স্পেশাল একটা আইডেন্টিটি নিয়ে চলে। বেঙ্গলি বোর্ডের হলেও ওটা তো ইংলিশ মিডিয়ামে এটা চলে স্কুলটা, এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এটা আজকে নয়, আমাদের বোর্ডের শুরু থেকেই শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির চালু হওয়া থেকেই ওটা একটা ফিজ নিয়েই চলে। বিল্ডিংটা একটু ডিলাপিটেটেড বিল্ডিং হয়ে আছে, পুরোনো বিল্ডিং, সেটা নিয়ে একটা সমস্যা আছে, একটা বিরাট ব্যয় আছে আগামী দিন, আমরা নিশ্চয়ই আমাদের মাথায় আছে, আসলে আগামী দিন সেটা করতে হবে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, রাজনৈতিক হস্তক্ষেপ, মিড ডে মিলে দুর্নীতি প্রভৃতি 7 দফা দাবিতে এদিন বিজেপির তরফে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয়। এদিন বিজেপির হুগলি জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে হুগলি জেলা শিক্ষা ভবন পর্যন্ত সেই মিছিল যায়। এদিন ডিআইকে স্মারকলিপি দিতে গেলে পুলিশ কর্মীরা বিজেপি কর্মীদের ডিআই অফিসের গেটে আটকালে সেখানে বিজেপি কর্মীদের সাথে পুলিশ কর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয়। পরে বিজেপির 10 জনের একটি প্রতিনিধি দল হুগলি জেলা ডিআই এর কাছে গিয়ে তাদের স্মারকলিপি জমা দেন। এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতারা আমরা শুনে নেব। সংসদের হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হচ্ছে শিল্পানন্দী, তা ওনার তো অপসারণ চাইবই, যে কোনো ট্রান্সফার হোক, মোটা টাকার বিনিময়ে উনি রুখে দিচ্ছে। কাউকে যদি বদলি করতে হয়, সেটা যদি ওনার যদি শুভাকাঙ্ক্ষী হয় বা ওনাকে কেউ মোটা টাকা দিয়েছে একে এই জায়গায় ট্রান্সফার করে দাও, সেটা ওনাকে মোটা টাকা দিয়ে দাও, সেটাও হয়ে যাবে। তো সুতরাং এই শিল্পানন্দীকে তৃণমূলের ক্যাডার ওখানে বসে এর পেছনে ডিআই অফিসের পেছন দিকেই বসে উনি পৌরসভার সামনে, ওখানে বসেই কাণ্ডগুলো হয়। ওটা হচ্ছে ঘুঘুর বাসা, ওখানে বসেই কাণ্ডগুলো ঘটানো হয়। কারণ কেউ যদি অন্য রাজনৈতিক দল করে, দেখা যাচ্ছে সে বিজেপি প্রিয়, বিজেপি সমর্থক, ঠিক আছে, তাকে যদি কোনো রকম হেনস্থা করতে হয়, সেই শিল্পানন্দীর নেতৃত্বেই করা হয়। এমনকি মহিলাদের পর্যন্ত বাদ দিচ্ছে না, পুরুষদেরকে হেনস্থা পর্যন্ত করাচ্ছে। তো স্বাভাবিকভাবে এর যে মাস্টার মাইন্ড সেটা হচ্ছে শিল্পানন্দী। শিল্পানন্দীর কাঠের পুতুল হিসাবে কাজ করছে আমাদের ডিআই সাহেব। আমরা আশঙ্কা বোধ করছি যে শিল্পানন্দী এর ভেতরে শুধু কেবল যে নিজের পকেটে ঢুকাচ্ছে এরকমটা নয়। কারণ ডিআই সাহেব নীরব কেন? একাধিক স্কুলের অবস্থা দেখে নিন, ভগ্ন দশা রয়েছে, নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না, মিড ডে মিলে 15-16 জন বাচ্চা ছাত্র স্কুলে পড়াশোনা করে, দেখানো হচ্ছে তাদের মাসে খাওয়া খরচা 80-90 হাজার টাকা হচ্ছে। এইগুলো স্থানীয় তৃণমূলের নেতারা প্রধান শিক্ষককে
ভালোবেসে হোক, পকেটে কাটমানি ঢুকিয়ে হোক, এই মোটা টাকা বার করে নিচ্ছে। এই ঘুঘুর বাসা আমরা রাখতে দেবো না। সুতরাং ওই শিল্পানন্দীর অপসারণ চাই। আর যদি ডিআই সাহেব যদি ওই নতজানু শিল্পানন্দীর নতজানু স্বীকার করে থাকে, তবে ওনারও অপসারণ চাই। রাস্তার একাংশ চলে গিয়েছে পুকুরের গ্রাসে। ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার ক্ষীরকুণ্ডি নামাজগ্রাম নিরালা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায়। বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, পঞ্চায়েতকে বারংবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, এমনকি অসুস্থ মানুষকে নিতে আসতে অ্যাম্বুলেন্স যাতায়াতের পথ এটি। কিন্তু রাস্তার একাংশ পুকুরের গ্রাসে চলে যাওয়ায় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকেরই অসুবিধা রয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আর এ নিয়ে কি বলছেন পঞ্চায়েতের উপপৌর প্রধান, আমরা শুনবো। তো নভেম্বরে আমরা যেখানে যেখানে দরখাস্ত করবার আমরা করেছিলাম, পঞ্চায়েতের কাছে আমরা গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে হয়ে গেল প্রায় আপনার 6 মাস। তো পঞ্চায়েত থেকে আমরা কোনো সেভাবে সুরাহা পাইনি, কারণ এই রাস্তা থেকে সারাদিনে হাজার মানুষের যাতায়াত হয়। তো এখনই প্রায় দেখতে পাচ্ছেন রাস্তার অর্ধেক ঢুকে চলে গেছে। আগামীতে যদি বর্ষা আসে, বর্ষায় পুরোটাই ঢুকে চলে যাবে, তখন মানুষ পায়ে হেঁটে অবধি যেতে পারবে না। এই রাস্তা থেকে সন্ধ্যের পরে আমরা দেখেছি, সন্ধ্যের পরে বহু মানুষ যাতায়াত করে, ঠিকঠাক লাইটের ব্যবস্থা নেই। লাইটের ব্যবস্থা না থাকায় কখন মানুষের দুর্ঘটনা ঘটবে সেটাও আমরা বলতে পারছি না। এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স রাত বিরাত দেখা যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না। বহু দূরে অ্যাম্বুলেন্স থাকে, সেখানে থেকে পায়ে হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে যেতে হয়। এবং তার সাথে আমরা জানি যে যদি কখনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো আগুন লাগে, ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে না, স্কুল গাড়িগুলো ঢুকতে পারছে না। তো মানুষের বহু সমস্যা হচ্ছে। আগামী দিন যদি রাস্তা মেরামত না করে আমরা বৃহত্তর আন্দোলন করব। হয়েছে আমার বাগময়দান গ্রাম সংসদের শান্তিনগরে যাওয়ার রাস্তাটাই। তো ওখানে একটা পুকুরের ধারে গার্ডওয়াল ভেঙে রাস্তাটা ধসে গেছে। অলরেডি আমরা ওখানে কাজ করতে গেছিলাম ফিল্ডে, জেনারেল ফান্ড থেকে আমরা কাজ করানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিলাম। তো এতটাই জলমগ্ন ছিল পুকুরটা, তারপরেও গার্ডওয়ালের তলাটা ফাঁকা হয়ে যাওয়ার জন্য গার্ডওয়ালটি ধসে যায়। আমরা পাইপ দিয়ে চেষ্টা করেছি অনেকবার, কিন্তু আমরা যখন ঢালাইয়ের মেটেরিয়ালস যখন ফেলতে যাচ্ছি, তখনই কিন্তু গার্ডওয়ালটা আরও সরে যাচ্ছে। এমতো অবস্থায় ওখানে আমরা ফিল্ড থেকে সরে আসি। পুকুরের জলটা যতক্ষণ না একটু সরানো হচ্ছে বা নামানো হচ্ছে, শোকানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ওই জায়গায় কাজ করতে পারবো না। কনস্ট্রাকশন করতেই পারা যাবে না ওখানে। যদি পুকুর মালিককে বলে গ্রামবাসীরা সহযোগিতা করুক, আমরা আশা করছি আমরা কাজটা করে দেবো। আবার আগামী 25-26 অ্যাকশন প্ল্যানেও কিন্তু ওটা ধরা আছে, ওটা নিয়ে অসুবিধা হবে না আশা করি। কিন্তু ওনারা যেটা অভিযোগ করছেন যে আমরা ফিল্ডে কাজ করিনি, হয়তো আপনারাও গিয়ে দেখতে পেয়েছেন যে আমার ওখানে কাজ যথারীতি কাজ করতে গিয়েছিল, পাইপ দিয়ে পাইলিং করতে গিয়েছিল, তাতেও কিন্তু রাখতে পারিনি। এমতো অবস্থায় যদি ওনারা সহযোগিতা করেন, আশা করি আমাদের পঞ্চায়েত তরফ থেকে কোনো অসুবিধা হবে না।